গত ২০ বছর ধরে এই গ্রামে জন্ম হচ্ছে চামড়া ছাড়া বাচ্চার, তবে তাদের মধ্যে কাউকেই বাঁচিয়ে রাখা হয়নি। জন্ম নেওয়ার পরপরই তাদের পানিতে ডুবিয়ে হত্যা করা হতো। লোকে বলে অনেক বছর আগে এই গ্রামে একজন কালো জাদু করত, যে আবার গ্রামের মানুষদের পুতুল নাচ দেখায়। একদিন হঠাৎ সে তার দলের সবাইকে কুপিয়ে হত্যা করে আর শেষে নিজেকেও মেরে ফেলে। এরপর থেকেই নাকি গ্রামটিতে এই অভিশাপ লেগেছে। আসলে এর পেছনের রহস্যটা কি? মূলত একটা নয়, অনেকগুলো রহস্য লুকিয়ে আছে এই গ্রামে। আপনারা যদি এখনই গুগলে এই ছবির নাম লিখে সার্চ করেন, তাহলে আপনারা দেখতে পারবেন ইন্দোনেশিয়ার সবচেয়ে সেরা ভয়ঙ্কর মুভি হলো এটি। মুভির শুরুতে আমরা দুটি মেয়েকে দেখতে পাই, যার নাম মায়া এবং ডেই। তারা আলাদা আলাদা টোল বুথে কাজ করে। সময় কাটানোর জন্য এবং একঘেয়েমি দূর করতে তারা ফোনে একে অপরের সাথে কথা বলে। কথাবার্তা থেকে বোঝা যায় টোল বুথগুলো খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। তখন ডেই প্রস্তাব দেয় তারা যেন নিজেরা একটি কাপড়ের দোকান শুরু করবে। মায়া তখন ডেইকে জানায় একজন ভয়ঙ্কর লোক বারবার তার টোল বুথ দিয়ে যায় এবং তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ডেই তাকে বলে লোকটার মুখের দিকে না তাকিয়ে তার হাতের দিকে মনোযোগ দিতে। ঠিক তখনই সে লোকটি আবার আসে এবং মায়ের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আরেকটি গাড়ি আসায় লোকটি চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর মায়া দেখে লোকটি গাড়ি পার্ক করে তার দিকে হেঁটে আসছে। ভয় পেয়ে মায়া ডেইকে জানায় আর ডেই অফিসে খবর দেয়। মায়া তার বুথ লক করে দেয় আর লোকটি জানালায় জোরে জোরে আঘাত করতে থাকে। জানালা একটু খুললে লোকটি জিজ্ঞেস করে তার নাম কি রাহেউ? মায়া বলে তার নাম মায়া। এই সময় লোকটি জিজ্ঞেস করে সে কি হারজাসারি গ্রামের মেয়ে আর তার বাবার নাম কি কেডনুয়াঙ্গে। মায়া কিছু না বললে লোকটি চলে যায়, যার ফলে মায়া স্বস্তি পায়। কিন্তু হঠাৎ দেখে লোকটি আবার ফিরে এসেছে, এইবার হাতের ধারালো অস্ত্র। ভয়ে মায়া দৌড়ে পালায় আর লোকটি তাকে ধাওয়া করে। সে মায়াকে আক্রমণ করে, মায়া পড়ে যায়। লোকটি তাকে আঘাত করে এবং তার জামার কাপড় তুলে ফেলে। এরপর ধারালো অস্ত্রটি দিয়ে উরুর সেই জায়গায় আঘাত করে যেখানে তার আগে থেকে একটি কাটা দাগ ছিল। এর ফলে মায়া মারাত্মকভাবে আঘাত পায়। এরপর সে মায়াকে একেবারে শেষ করতে যাচ্ছিল, তখনই পুলিশ এসে পড়ে। এই সময় লোকটি মায়াকে বলে আমরা তোমাদের পরিবারের রেখে যাওয়া কিছুই চাই না। এটা বলে যখন সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই পুলিশ তাকে গুলি করে। এর কয়েকদিন পর দেখা যায় মায়া আর ডেই একটি ছোট কাপড়ের দোকান চালাচ্ছে, কিন্তু ব্যবসা ভালো যাচ্ছে না। মায়া ডিয়ানির কাছে ক্ষমা চায়, কেননা সে তাকে এই ব্যবসায় নিয়ে এসেছে, এমনকি তার সব টাকা ব্যবহার করার জন্য ক্ষমা চায়। কিন্তু ডিয়ানি তাকে আশ্বস্ত করে যে সে নিজের ইচ্ছাতে এতে যোগ দিয়েছে। এরপর মায়া জানায় সে 1 সপ্তাহের জন্য অন্য কোথাও যাবে। টোলবুথের আক্রমণের পর সে তার মৃত খালার জিনিসপত্র ঘেঁটেছিল এবং একটি ছবি খুঁজে পেয়েছে। সে ছবিটি ডিয়ানিকে দেখিয়ে বলে সে বিশ্বাস করে এটি তার বাবা মায়ের ছবি। ছবির ভেতরে রাহেউ নামটি লেখা আছে। ডিয়ানি জিজ্ঞেস করে তাহলে কি এর মানে সেই অদ্ভুত লোকটি ঠিক ছিল? মায়া বলে তার অল্প অল্প মনে আছে ছোটবেলায় খালা তাকে রাহা বলে ডাকতেন, কিন্তু পরে তাকে মায়া বলে ডাকতে শুরু করেন, যদিও কেন তা সে কখনো জানত না। তারপর মায়া ছবির পেছনে থাকা বড় বাড়িটির দিকে ইঙ্গিত করে। সে ধারণা করতে থাকে এই বাড়িটি হয়তো তাদের আর্থিক সমস্যার সমাধান হতে পারে। ডিয়ানি তাকে মনে করিয়ে দেয় সে তো তার গ্রামের অবস্থানও জানে না, কিন্তু মায়া জবাব দেয় সেই অদ্ভুত লোকটি একটি গ্রামের নাম বলেছিল। ডিয়ানি জোর দিয়ে বলে সেও তার সঙ্গে গ্রামে যাবে। পরে বাথরুম ব্যবহার করার সময় মায়া লক্ষ্য করে তার পায়ের ক্ষত থেকে আবার রক্ত পড়ছে। অবাক করার বিষয় হলো সেখান থেকে একটি ছোট কাগজ বের করে সে, যেখানে প্রাচীন ভাষায় কিছু একটা লেখা ছিল। এজন্য সে বুঝতে পারে না, তাই সে দ্রুত একটি ছবি তোলে। ঠিক তখনই ডিয়ানি হঠাৎ ঢুকে পড়ে, ফলে মায়া সেটি টয়লেটে ফেলে দেয় এবং ফ্লাশ করে ফেলে। এরপর মায়া ও ডিয়ানিকে বাসে করে সেই লোকের বলা গ্রামের পথে যেতে দেখা যায়। মায়া ডিয়ানিকে আলো বন্ধ করতে বলে, কারণ তাদের পেছনে বসা লোকটি যেন এতে বিরক্ত হচ্ছে। যখন ডিয়ানি বাথরুমে যাওয়ার জন্য উঠে যায়, তখন লোকটি মায়াকে বলে সে আসলে তাদের কারণে বিরক্ত ছিল না, কেননা সে মাঝে মাঝে কাশি দেয়,
যেন বাসের ভেতরে যাত্রীদেরকে বিরক্ত না করে সেই আত্মাগুলো। লোকটির কথাগুলো মায়ের কাছে অদ্ভুত লাগে। লোকটি নিজের পরিচয় দেয় একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে, যিনি ভাষা পড়ান। কৌতূহলী হয়ে মায়া জিজ্ঞাসা করে, তিনি কি জাপানিজ জানেন? লোকটি নিশ্চিত করলে মায়া তাকে কাগজটির ছবি দেখায়। তিনি তাকে বলেন, এটি প্রাচীন জাপানিজ ভাষা। এটি এমন একটি মন্ত্র, কারোর শরীরে আত্মা প্রবেশ করলে তাকে রক্ষা করার জন্যই এই মন্ত্র ব্যবহার করা হয়। মায়া জিজ্ঞেস করে, এটি কি তাবিজের মতো কাজ করে? তিনি হ্যাঁ বলেন। লোকটি আরও বলে, এই বিশেষ মন্ত্রটি হয়তো কোনো এক অশুভ ব্যক্তি তৈরি করেছিল। ঠিক তখনই ডিএ ফিরে আসে এবং তারা কথা বলতে শুরু করে। হঠাৎ মায়া বাসের বাইরে 3টি মেয়েকে দেখতে পায়। রাস্তার একটু সামনে গিয়ে সে আবার একই 3টি মেয়েকে দেখতে পায়, যার ফলে সে ভয় পেতে থাকে। মায়া ডিয়াকে বলে, কিন্তু ডিয়া তা উড়িয়ে দেয়। বাস থেকে নেমে তারা একজন লোককে হারজাশারি গ্রামে নিয়ে যেতে বলে। লোকটি বলে সে এমন নাম কখনো শোনেনি। এরপর যখন তারা আরেকজন লোককে জিজ্ঞেস করে, সে রাজি হয়, কিন্তু একটা শর্তে সে নিয়ে যাবে, তাকে অতিরিক্ত টাকা দিতে হবে। মায়াও রাজি হয়ে যায়। পথে লোকটি জিজ্ঞেস করে তারা কেন সেই গ্রামে যাচ্ছে। মায়া মিথ্যে বলে, দাবি করে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নির্জন গ্রাম নিয়ে গবেষণা করবে। যখন তারা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে সে গ্রাম সম্পর্কে কিছু জানে কিনা, সে উল্লেখ করে সম্প্রতি গ্রামের প্রবীণ ব্যক্তিকে সেখানে নিয়ে গিয়েছিল, একজন বিখ্যাত পুতুল নাচের, যার নাম শেপতাতি। এ সময় মায়া তাকে শেপতাতির বাড়িতে নামিয়ে দিতে বলে। গাড়ি চালানোর সময় তারা মায়ার বাবা মায়ের পেছনের ছবিতে থাকা একই বাড়িটি দেখতে পায়। এটি বিশাল ছিল। চালক অবশেষে তাদের শেপতাতির বাসভবনের সামনে নামিয়ে দেয়। সে চলে যাওয়ার পর মায়া ও ডিয়া আলোচনা করতে থাকে শেপতাতিকে বলার জন্য তাদের আরও ভালো একটি গল্প বানানো দরকার। ঠিক তখনই একজন বৃদ্ধ মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করে তারা কাকে খুঁজছে। মায়ারা বলে তারা শেপতাতিকে খুঁজছে, কারণ তারা পুতুল নাচের ওস্তাদদের নিয়ে একটি বই লিখতে চায়। মহিলাটি জানায় তিনি বাড়িতে নেই এবং সন্ধ্যার আগে ফিরবেন না, তাই আগামীকাল আবার আসতে বলে। তারপর চলে যায়। একা হয়ে গেলে তারা বড় পুরনো বাড়িটিতে থাকার সিদ্ধান্ত নেয়, যেটি তারা মনে করে মায়ার হতে পারে। তারা তালা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে। বুঝতে পারে মায়া এই জায়গা ছেড়েছিল যখন তার বয়স 5 বছর ছিল। এর অর্থ হলো প্রায় 20 বছর ধরে এটি পরিত্যক্ত পড়ে আছে। সবকিছু যেভাবে ফেলে রাখা আছে, অর্থাৎ আসবাবপত্র, জিনিসপত্র, দেখে মনে হয় সবাই তখন তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। ডিয়ানি আলো জ্বালায় এবং ওয়াশরুম পরীক্ষা করে। সে বেরিয়ে যাওয়ার সময় তখন আমরা লক্ষ্য করি সিমেন্টের সেই টবের ভেতরে 3টি মেয়ের মাথা দেখা যায়। এদিকে মায়া তার বাবা মায়ের অনেকগুলো ছবি খুঁজে পায়। ঠিক তখনই অদ্ভুত কিছু একটা তার দিকে এগিয়ে আসে, কিন্তু দেখা যায় সেটা ডিয়ানি, যে বাড়িটি বিক্রি করে কত টাকা পাওয়া যাবে তা ভেবে উত্তেজিত। কিন্তু মায়া ছবিগুলো দেখে অস্বস্তিতে পড়ে। তার বাবা মায়ের অসংখ্য ছবি আছে, কিন্তু তার একটিও নেই। ঠিক তখনই তারা বাইরে থেকে মন্ত্রপাঠের শব্দ শোনে এবং দেখতে পায় কয়েকজন গ্রামবাসী একটি মৃতদেহ বহন করছে। মায়া ধরে নেয় কেউ নিশ্চয়ই এখনই মারা গেছে। এরপর দৃশ্যটি গ্রামের কবরস্থানে চলে যায়, যেখানে মায়া তার বাবা মায়ের কবর খুঁজছে। অবশেষে সে তার বাবা মায়ের কবর খুঁজে পায়। চারপাশে তাকাতে গিয়ে তারা অনেক শিশুর কবর দেখে। তারিখগুলো দেখে বোঝা যায় শিশুরা একদিনও বাঁচেনি, যা দেখে বোঝা যাচ্ছিল এই গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটছে। কবরস্থানে একপাশে সাইনবোর্ডটি উঠে যাচ্ছিল। মায়া সেটি টেনে সরালে সেখানে লেখা ছিল ডোনঙ্গর সৌজন্যে। তারা বুঝতে পারে গ্রামবাসীরা স্পষ্টভাবেই মায়ার পরিবারকে ঘৃণা করে। সেই রাতে মায়া ও ডিয়ানি ঘুমিয়ে থাকাকালে একটি অদ্ভুত শব্দে মায়ার ঘুম ভেঙে যায়। চমকে উঠে সে ডিয়াকে জাগানোর চেষ্টা করে, কিন্তু বিরক্ত ডিয়া শুধু ঘুমাতে চায় এবং তাকে চুপ থাকতে বলে পাশ ফিরে শুয়ে পড়ে। শব্দটি কোথা থেকে আসছে সেটা বোঝার জন্য মায়া চারপাশে খুঁজতে শুরু করে। সে আবার শব্দটি শোনে এবং জানালার বাইরে একটি মেয়েকে দেখতে পায়, যে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। মায়া জানালা খুলতেই ভয়ে সে বাইরে গিয়ে তদন্ত করতে থাকে। এরপর দৃশ্যটি প্রসব যন্ত্রণা থাকা এক মেয়ের দিকে চলে যায়। হঠাৎ দরজায় কড়া নাড়া হয় এবং শেপতাতি ভেতরে প্রবেশ করে। মেয়েটি সন্তান জন্ম দেয়। কিছুক্ষণের মধ্যেই শিশুটি কেঁদে ওঠে, কিন্তু শিশুটিকে মায়ের কাছে দেওয়ার বদলে তাঁতির নবজাতকটিকে শেপতাতির হাতে তুলে দেয়, আর সে নিষ্ঠুরভাবে শিশুটিকে পানি ভর্তি টবে ডুবিয়ে মেরে ফেলে। পরের দিন সকালে মায়া ও ডিয়ানি আবার মন্ত্রপাঠের শব্দ শোনে। আরেকটি জানাজা তাদের পাশ দিয়ে যায়। মায়া বলে,
আবার কেউ মারা গেছে। তারা গ্রামবাসীদের অনুসরণ করে এবং দূর থেকে একটি শিশুকে কবর দিতে দেখে। আড়াল থেকে সবকিছু দেখার সময় তারা ধরা পড়ে যায়। শেফতাতি তাদের দিকে এগিয়ে এসে বলে সে শুনেছে তারা নাকি তার সঙ্গে দেখা করতে এসেছে। মায়েরা ব্যাখ্যা করে তারা পুতুল নাচের ওস্তাদকে নিয়ে একটি বই লিখছে। দাবি করে তারা অন্য গ্রামেও গিয়েছিল, তারপর তার সম্পর্কে শুনেছে। শেফতাতি তাদের সেই সন্ধ্যায় তার বাড়িতে আমন্ত্রণ জানায়, তারপর চলে যায়। দিয়ে জোর দিয়ে বলে তাদের এখনই চলে যাওয়া উচিত, কিন্তু মায়া তাকে মনে করিয়ে দেয় তারা একেবারে নিঃস্ব, ভাড়াও দিতে পারবে না। সে শুধু নিশ্চিত হতে চায় বাড়িটি তার কিনা, তারপর তারা চলে যাবে। দিয়ে প্রশ্ন করে এটা কিভাবে সে খুঁজে বের করবে, কেননা মায়াই যে রায়ু এই পরিচয় সে তো গোপন করে রেখেছে। এমনকি তাকে এটাও মনে করিয়ে দেয় গ্রামবাসীরাই হয়তো তাকে মেরে ফেলার জন্য খুঁজে বেড়াচ্ছে। মায়া বলে তারা পরিচয় গোপন রেখে ছাত্রের পরিচয়ে থাকবে। এরপর ডিয়ানি গোসল করার জন্য বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর মায়া খাবার খুঁজতে গ্রামে যায়। মায়া রাতি নামের একটি মহিলার সঙ্গে দেখা করে, সে খাবার বিক্রি করে। এই সময় মায়া পুরনো বাড়িটি সম্পর্কে জিজ্ঞাসা করে বাড়িটি কার। রাতে জবাব দেয় যখন সে ছোট ছিল তখন একটি পরিবার সেখানে থাকত। এই সময় রাতের দাদি জাপানিজ ভাষায় কিছু বিড়বিড় করে বলেন, যা রাতে অনুবাদ করে বলে এটি রোগের বাড়ি, একসময় সেখানে শয়তানরা থাকতো যারা ভয়ঙ্কর অভিশাপ রেখে গেছে। এদিকে পুরো বাড়িতে ডিয়া একা, আর সেই বাথটবের পাশে দাঁড়িয়ে গোসল করছিল, যেখানে 3টি মেয়ের মাথা দেখা গিয়েছিল। এই সময় দুজন ব্যক্তি বাড়িতে এসে তাকে বলে এই বাড়িতে থাকা নিষিদ্ধ। তারা বলে বাড়িটি বড় হলেও কেউ এটি ব্যবহার করতে পারে না, কেননা এটি তাদের নয়। সুযোগ পেয়ে দিয়ে জিজ্ঞাসা করে আসল মালিককে। লোকটি জবাব দেয় উত্তরাধিকারী একজন মেয়ে, আর সব কাগজপত্র শেফতাতির কাছে আছে। সে অপেক্ষা করছে মেয়েটি এসে বাড়িটির দাবি করবে। দিয়ে জিজ্ঞেস করে মেয়েটির নাম কি রাহেউ। অবাক হয়ে লোকটি জিজ্ঞেস করে সে কিভাবে জানে। এই সময় ডিয়ে একটি বোকামি করে বসে, সে নিজেই দাবি করে তার নাম রাহেউ। উদ্বিগ্ন হয়ে লোকগুলো বলে শেফতাতি আরেক গ্রামে যাওয়ার জন্য বের হতে যাচ্ছে, আর যদি সে কাগজপত্র চায় তাহলে এখনই তার সঙ্গে দেখা করতে হবে, তা না হলে 3 দিন অপেক্ষা করতে হবে। ডিয়ে বলে শেফতাতি তো তাদের সন্ধ্যায় আসতে বলেছিল, কিন্তু লোকটি জোর দিয়ে বলে পরিকল্পনা বদলে গেছে, অর্থাৎ তাদের সামনে আসতে চলেছে এক ভয়ঙ্কর বিপদ। বিশ্বাস করে ডিয়ে তাদের সঙ্গে যেতে রাজি হয়। লোকগুলো তাকে বলে শেফতাতি আরেক গ্রামবাসীর বাড়িতে আছে, আর তারা তাকে সেখানে নিয়ে যাবে। এর পরের দৃশ্য আমরা তাদেরকে বনের ভেতর দিয়ে হাঁটতে দেখি। সন্দেহজনক মনে হয় ডিয়ে জিজ্ঞেস করে তারা মূল রাস্তা দিয়ে যাচ্ছে না কেন। সে মায়াকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো সিগন্যাল নেই। অস্বস্তি বোধ করে সে ফিরে যেতে চায়, কিন্তু একজন লোক তার পথ আটকে দাঁড়ায়, আর অন্যজন ছুরি বের করে। ডিয়ানি ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হোঁচটকে গোড়ালিতে আঘাত পায়। সে চিৎকার করে ওঠে যখন একজন লোক তাকে লাঠি দিয়ে আঘাত করে। মরিয়া হয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অন্য লোকটি পাথর দিয়ে তার মাথা থেতলে দেয়। এই মধ্যে মায়া বাড়ি ফিরে এসেছে, কিন্তু সে এসে দেখে ডিয়া নেই। সে তাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে যোগাযোগ করা যায় না। এদিকে ডিয়ানিকে শ্যাওলা ধরা কংক্রিটের একটি কাঠামোর মধ্যে উল্টো করে ঝুলতে দেখা যায়। একজন গ্রামবাসী তার মাথার নিচে একটি বালতি রাখে, যেন তার রক্ত সংগ্রহ করা যায়। নিরুপায় হয়ে ডিয়া শুধু প্রাণ ভিক্ষা চাচ্ছিল। এই সময় শেফতাতি এসে তাকে রাহেউ বলে ডাকে। কিছুক্ষণ পর তার মা এসে নিষ্ঠুরভাবে ডিয়ানির গলা কেটে দেয়, আর শেফতাতিকে বলে 2টি মেয়ের সন্তান জন্ম দিতে যাচ্ছে, আর তারা তাড়াতাড়ি করলে হয়তো বাচ্চাগুলোকে বাঁচাতে পারবে। ডিয়ানি যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। একই সময়ে মায়া ডিয়াকে খুঁজতে খুঁজতে শেফতাতির বাড়িতে যায়। যখন সে তার বন্ধুর কথা জিজ্ঞেস করে, শেফতাতি এমন ভান করে যেন সে কিছুই জানে না এবং সাহায্যের প্রস্তাব দেয়, এমনকি তাকে ভেতরে আমন্ত্রণ জানায়। মায়ের কাছে তাদের ব্যবহার কিছুটা সন্দেহজনক লাগে, তাই মায়া ভেতরে যেতে অস্বীকার করে এবং খোঁজ চালিয়ে যায়। এরপর গ্রামবাসীরা ডিয়ানির রক্ত ফেলে দেয়। শেফতাতির মা তার মাংস রোদে শুকানোর জন্য দড়িতে ঝুলিয়ে রাখে। পরে সেই মাংস প্রক্রিয়াজাত করে নতুন পুতুল বানানো হয়। এতে গ্রামবাসীরা বিশ্বাস করে এই ভয়ঙ্কর অভিশাপ ভেঙে যাবে। কিছুক্ষণ পর গ্রামবাসীরা শেফতাতির পরিচালিত একটি পুতুল নাচ দেখতে জড়ো হয়।
এদিকে মায়া এখনও ডিয়াকে খুঁজতে খুঁজতে সেই একই লোকটির কাছে যায় যে ডিয়াকে মিথ্যে কথা বলে নিয়ে গিয়েছিল। মায়া জিজ্ঞাসা করে শিবতাতি কি এসব ব্যাপারে কিছু জানে। লোকটি মিথ্যা বলে, এমনকি সে এটাও জানায় তারা সব জায়গায় খুঁজেছে কিন্তু কিছুই পায়নি। বিচলিত হয়ে মায়া বাড়ি ফিরে এসে তার ফোনে চার্জ দেয়। এই সময় একটি ছোট মেয়ে এসে তাকে বলে একজন মহিলা সন্তান জন্ম দিচ্ছে এবং তাকে দেখতে আমন্ত্রণ জানায়। মায়া তার পিছু নিয়ে প্রসবের সেই দৃশ্যটি দেখে। ভয়াবহভাবে শিশুটি চামড়া ছাড়া জন্মায়। ধাত্রী শিশুটিকে শিবতাতির হাতে তুলে দেয় আর জানালার বাইরে থেকে মায়া দেখে সেই শিশুটিকে পানিতে ডুবিয়ে মেরে ফেলছে। শিশুটির বাবা রাগে তার মুখোমুখি হয়, অভিযোগ করে সে মিথ্যা বলেছিল যে বাচ্চাটি সুস্থ থাকবে। রাগে শিবতাতি লোকটিকে চড় মারে আর বলতে থাকে সে গ্রামের জন্য যা সম্ভব সবই করছে। ঠিক সেই মুহূর্তে মায়ের পা পিছলে যায় এবং পেছনে রতিকে দেখে চমকে ওঠে। রতি মায়াকে তাকে বিশ্বাস করতে বলে এবং লুকোনোর জন্য নিজের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে ফিরে আলো জ্বালানোর পর রতি বলতে থাকে শিশুটি অভিশপ্ত ছিল, এমনকি পুরো গ্রামই এই অভিশাপে ভুগছে। রতি মায়াকে জিজ্ঞেস করে সে কি খেয়াল করেছে যে এই গ্রামে কোনো শিশু নেই। মায়া আগের দেখা 3টি মেয়ের কথা মনে করে, কিন্তু রতি বলে এটা অসম্ভব। গত 20 বছরে গ্রামে কোনো শিশু জন্মায়নি। তাহলে মায়াকে যে শিশুটি ডেকে নিয়ে গিয়েছিল সে কে ছিল? এরপর রতি গ্রামের সেই ভয়ঙ্কর অতীত ব্যাখ্যা করে। একসময় ওই পরিত্যক্ত বাড়িতে এক ধনী প্রবীণ ব্যক্তি তার পরিবার এবং অনেক চাকর বাকর নিয়ে থাকতেন, যাদের মধ্যে শিবতাতির মা নামিনসিও ছিল। প্রবীণ ব্যক্তি মারা যাওয়ার পর তার ছেলে ডনঙ্গ সবকিছুর উত্তরাধিকার হয়। সে শুধু ধনী ছিল না, একজন অসাধারণ পুতুল নাচের ওস্তাদও ছিল। সে নিশিন্তাকে বিয়ে করে, যে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল। বহু বছর সন্তানহীন থাকার পর তিনি অলৌকিকভাবে গর্ভবতী হন আর ডঙ্গ তাকে খুব ভালোবাসত। প্রতি শনিবার পুতুল নাচের আসরের আয়োজন করত, কিন্তু যখন শিশুটির জন্ম হয় কেউ তাকে কখনো দেখেনি। এর ফলে গুজব ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত প্রকাশ পায় শিশুটি জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তার শরীরে কোনো চামড়া নেই। এর ফলে ডনঙ্গ নিজেকে গুটিয়ে নেয় আর তার কিছুদিন পরে 3টি কিশোরী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। একদিন গ্রামবাসীরা প্রথমবারের মতো ডঙ্গর মেয়েকে দেখে। সে ছিল সুন্দর ও সুস্থ এবং তারা জানতে পারে মেয়েটির নাম রাহেউ। গুঞ্জন শুরু হয় নিখোঁজ মেয়েদের ব্যাপারে ডঙ্গর হাত আছে, কিন্তু কেউই তার মুখোমুখি হওয়ার সাহস করতে পারেনি। এক প্রদর্শনীর সময় ডঙ্গ পাগল হয়ে যায়। পর্দার আড়াল থেকে তলোয়ার দিয়ে মানুষজনকে নির্মমভাবে হত্যা করে, তারপর নিজেও আত্মহত্যা করে। এক বিশ্বস্ত চাকর তার মেয়েকে শহরে নিয়ে যায়, আর তারপর থেকেই গ্রামে জন্মানো প্রতিটি শিশুই চামড়া ছাড়া জন্মায়। মায়া জিজ্ঞেস করে তারা বাচ্চাগুলোকে কেন মেরে ফেলে। রতি বলে তাদেরকে বাঁচিয়ে রাখলে শুধু অন্তহীন যন্ত্রণার মধ্যেই ফেলে রাখা হবে। সে আরও বলে একবার একটি শিশু বেঁচে গিয়েছিল, কিন্তু এখন সে বনের ভেতরে অসহ্য যন্ত্রণায় বসবাস করছে। শিবতাতির মতে অভিশাপ ভাঙার একমাত্র উপায় হলো রাহেউর চামড়া ছাড়ানো এবং তার চামড়া দিয়ে পুতুল তৈরি করা। এমন ভয়ঙ্কর কথা শুনে মায়া কি করবে বুঝতে পারছিল না। এ সময় সে প্রশ্ন করে গ্রামবাসীরা কেন শিবতাতিদের অন্ধভাবে বিশ্বাস করে। রতি জবাব দেয় তাদের অনুসরণ করার মতো আর কেউ নেই। ওদিকে দেখা যায় নামিনসি একটি রিচুয়াল পালন করছে। এরপরে সে শিবতাতি ও 2 গ্রামবাসীকে বলে তারা হত্যা করেছে ভুল মেয়েটিকে। এদিকে রতি যখন খাবার আনতে যায় তখন মায়া একটি ছবি দেখতে পায়। এটি সেই একই লোক যে টোলবুথে তাকে আক্রমণ করেছিল। মায়া জিজ্ঞেস করে সে কে। তখন রতি জানায় সে তার স্বামী, যে 3 মাস আগে শহরে গিয়েছিল চিকিৎসা খুঁজতে, কেননা সে গর্ভবতী। রতি আরও বলে তার প্রপিতামহ ছিলেন একজন শামান, যিনি তাকে শিখিয়েছিলেন শয়তানের সঙ্গে চুক্তি থেকে জন্ম নেওয়া কোনো অভিশাপ কখনো দূর করা যায় না। এটি শুধু আরেক অভিশাপের রূপ নেয়। এই কারণে সে বিশ্বাস করে না যে মায়াকে হত্যা করলে কিছু হবে। সে আগে থেকে জানত মায়াই রাহেউ। সে তার স্বামীকে শহরে পাঠিয়েছে চিকিৎসা খুঁজতে, কারণ সে বিশ্বাস করে মায়াকে হত্যা করলে অভিশাপ দূর হবে না। এদিকে গ্রাম জুড়ে ঘোষণা ছড়িয়ে পড়ে যেই মেয়েটিকে তারা খুঁজছিল সে এখানে এসেছে। গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয় সব জায়গায় খুঁজতে এবং সব বের হওয়ার পথ বন্ধ করতে। একবার তাকে পাওয়া গেলে অভিশাপ অবশেষে উঠে যাবে। তখনই রতির দরজায় কড়া নাড়া হয়। মায়া দ্রুত টেবিলের নিচে লুকিয়ে পড়ে। 2জন লোক জিজ্ঞেস করে রতি কি শহরের মেয়েটিকে দেখেছে। তাদের একজন দাবি করে সে ডঙ্গুর মেয়ে আর শিবতাতি ভুল করে অন্য মেয়েটিকে মেরে ফেলেছে।
তারা তার চামড়া ছাড়িয়ে মাংস দিয়ে চামড়ার পুতুল বানিয়েছে। লোকদের একজন রাতের স্বামী বাড়ি নেই জেনে তাকে উত্তপ্ত করতে শুরু করে। জবাবে রতি ছুরিটি তার দিকেই তাক করে, চিৎকার করে তাকে চলে যেতে বলে। সে নিজের পায়েও কেটে দেয় এবং ছুরিটি নিজের গলায় ধরে, হুমকি দেয় যদি সে মারা যায় তাহলে মৃত্যুর পরেও তাকে ছাড়বে না। ভয় পেয়ে লোকগুলো পালিয়ে যায়। রতি তারপর মায়াকে টেবিলের নিচ থেকে বের করে আনে। ডিয়ের ভয়াবহ মৃত্যুর কথা জেনে মায়া ভেঙে পড়ে। সে এখনই গ্রাম ছেড়ে চলে যেতে চায়, কিন্তু রতি সতর্ক করে, কেননা বাইরে নিরাপদ নয়। তবুও মায়া বেরিয়ে পড়ে এবং বনের দিকে রওনা হয়। এদিকে গ্রামবাসীরা খোঁজ আরও জোরদার করে। এ সময় মায়া পুলিশকে ফোন করে এবং একটি স্থানে দেখা করার ব্যবস্থা করে। পথে সে রতিকে বলে তার স্বামী তাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে। এটি শুনে রতি ভেঙে পড়ে। কিছুক্ষণ পর মায়া সেই পুলিশ সদস্যটিকে দেখতে পায়, কিন্তু গ্রামবাসীরা তাকে আটকে ফেলে। তার চালক, যে ছিল সেই গ্রামবাসীদেরই একজন, সে তার মাথায় গুলি করে এবং তার ফোন ব্যবহার করে মায়াকে কল করে। এটা দেখে মায়া নিজের ফোন ছুঁড়ে ফেলে দেয়, যেন রিং হওয়ার শব্দের দিকে গ্রামবাসীরা ছুটে যায়। ভয়ে মায়া ঘুরতেই দেখে রতি সেখানে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। উপায় না পেয়ে মায়া পালিয়ে যায়, নদীর ধারে ফাঁপা গাছের কাণ্ডের ভেতরে লুকিয়ে থাকে। এই সময় গ্রামবাসীরা ওপর দিয়ে চলে যায়। পথ পরিষ্কার হলে সে রাস্তায় বেরিয়ে আসে। মরিয়া হয়ে একটি ট্রাক থামানোর চেষ্টা করে। প্রথমটি তাকে উপেক্ষা করে চলে যায়, কিন্তু আরেকটি অবশেষে থামে এবং চালক তাকে পেছনে উঠতে দেয়। হঠাৎ সামনে একটি আত্মা চলে আসায় ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে মায়া আবার বনের ভেতরে ছিটকে পড়ে যায়। সেখানে 3টি ছোট মেয়ে তার সামনে হাজির হয়। তাদের একজন সামনে গিয়ে সে মায়ার মুখের রূপ নেয়। হঠাৎ মায়া এক দর্শনের মধ্যে প্রবেশ করে, যা অভিশাপের আসল সত্য প্রকাশ করে। নিশিন্তা এবং শেপ্তাতি প্রেমী প্রেমিকা ছিল, কিন্তু পরে সে ডঙ্গকে বিয়ে করে। যখন সে গর্ভধারণ করতে পারছিল না, তখন সে আবার শেপ্তাতির কাছে ফিরে যায় এবং তার সঙ্গে ঘনিষ্ঠ হয়। শেপ্তাতির মা নামিনসি তাকে ঘর থেকে বের হতে দেখে ফেলে এবং কৌশলে দুজনের চুল সংগ্রহ করে। এরপর শুরু করে এক ভয়ঙ্কর রিচুয়াল। সে তাদের সম্পর্কের স্মৃতি শেপ্তাতির মন থেকে মুছে দেয়, এমনকি নিশান্তের গর্ভের সন্তানটিকেও নষ্ট করে দেয়। নিজের ছেলের ওপর রাগ থেকে সেই পুরো গ্রামকে অভিশাপ দিয়েছিল। এক দর্শনে দেখা যায় একটি দোলনায় নিশিত তার সদ্যজাত শিশু পড়ে আছে, যার কোনো চামড়া নেই। এরপর একটি কার্পেট সরানো হয়, যেখানে একটি গোপন দরজা দেখা যায়, আর সেখানে ডঙ্গ 3টি মেয়েকে আটকে রেখেছিল। একে একে নিষ্ঠুরভাবে সে তাদের ঘাড় ভেঙে দেয়, তারপর তাদের চামড়া ছাড়িয়ে নেয় আর তাদের মাংস দিয়ে পুতুল বানায়। বাকি দেহাবশেষ মাটিতে চাপা দেয়। এরপর সে তাদের চামড়া দিয়ে বানানো পুতুল দিয়ে পুতুল নাচ দেখায়। এই রিচুয়াল চলাকালে রায়ু সুস্থ হয়ে ওঠে, তার চামড়া ফিরে আসে, তাকে সুন্দর করে তোলে। কিন্তু মেয়েগুলোর আত্মা তাকে তাড়া করতে থাকে। রায়ুকে রক্ষা করার জন্য ডঙ্গ একটি মন্ত্র লেখে, তার উরু কেটে সেই কাগজ ভেতরে সেলাই করে দেয়। এর ফলে আত্মাগুলো আর তার কাছে আসতে পারে না। এখানে জানা যায় আরও একটি সত্য, যেদিন ডঙ্গ পুতুল নাচের সময় সবাইকে হত্যা করেছিল, সেদিন আসলে সেখানে ডঙ্গ ছিল না, বরং তার ছদ্মবেশে শেপ্তাতি ছিল। সে এমনভাবে ঘটনাটি সাজিয়েছিল যেন বোঝা যায় ডঙ্গই সেই হত্যাকাণ্ড চালিয়েছে। এমনকি শেপ্তাতি নিশিন্তাকে হত্যা করেছিল। তারপর সে ডঙ্গকে হত্যা করে পুতুলগুলো নিয়ে নেয় এবং অভিশাপ চালিয়ে যেতে থাকে। আর এই অভিশাপ ভাঙার উপায় মেয়েদের আত্মাগুলো মায়াকে জানিয়ে দেয়। আত্মাগুলো মায়াকে বলে তাদের চামড়া হাড়ের সঙ্গে কবর দিতে, তাহলে অভিশাপ শেষ হবে। এই সময় রতি মায়াকে জাগিয়ে তোলে এবং যেখানে অভিশপ্ত শিশুটিকে বাঁচিয়ে রাখা হয়েছে সেখানে নিয়ে যায়। আলো জ্বালিয়ে রতি দেখায় এক প্রাপ্তবয়স্ক মানুষকে, যার কোনো চামড়া নেই। সে খাবারের জন্য মিনতি করছে। মায়া ভেঙে পড়ে এবং সবকিছু ঠিক করার শপথ নেয়। সে জিজ্ঞেস করে রতি এখনও কেন তাকে সাহায্য করছে। তখন রতি বলে ঘৃণা কিছুই বদলায় না। সারা জীবন সে গ্রামবাসীদের হাতে কষ্ট পেয়েছে। এরপর অভিশাপ শেষ করার দৃঢ় সংকল্প নিয়ে তারা শেপ্তাতির বাড়ি থেকে মেয়েদের চামড়া দিয়ে বানানো পুতুলগুলো নিয়ে আসে এবং বেসমেন্টে মেয়েদের দেহাবশেষ খুঁড়ে তোলে। হাড় আর খুলি খুঁজে পেয়ে তারা সব একসঙ্গে রেখে কবর দেয় এবং ধীরে ধীরে প্রার্থনা করে। মুহূর্তে মেয়েগুলোর আত্মা দেখা যায়, তারপর বাতাসে মিলিয়ে যায়। এই সময় রতি মায়াকে বলে তার কাজ শেষ হয়েছে এবং তাকে চলে যেতে অনুরোধ করে, কিন্তু মায়া অস্বীকার করে। সে যাবে না যতক্ষণ না সে নিশ্চিত হচ্ছে অভিশাপ শেষ হয়েছে। রতি বলে সেই রাতে একজন মহিলা সন্তান জন্ম দিতে যাচ্ছে। এই সময় হঠাৎ করে নামিনসি উপস্থিত হয়।
স্বীকার করে সে একসময় এই বাড়িতে থাকত এবং ডঙ্গর বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল। এর ফলে সে শেপতাতিকে জন্ম দেয়। এই সময় মায়া রতিকে অনুরোধ করে প্রসব যন্ত্রণায় থাকা মেয়েটিকে সাহায্য করতে। আর নিমিনসি স্বীকার করে সে কখনো শেপতাতির অবৈধ জন্মের কথা প্রকাশ করেনি এবং মায়াকে জঘন্য পাপের ফসল বলে অভিযুক্ত করে, যাকে সে শেষ করতে চায়। এরই মধ্যে গ্রামবাসীরা বাড়িতে হামলা করে। মায়া লড়াই করে তাদেরকে থামানোর চেষ্টা করে। লড়াইয়ের এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে দেখতে পায় বনের ভেতরে তাকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে আর তার মাথার নিচে একটি বালতি রাখা, অর্থাৎ তার গলা কেটে এখন রক্ত সংগ্রহ করা হবে। ভয় পেয়ে মায়া শেপতাতির কাছে প্রাণ ভিক্ষা চায়, দাবি করে সে অভিশাপ তুলে ফেলেছে, এমনকি মাটি চাপা দেওয়া মেয়েদের কথাও জানায় এবং নিশ্চিত করে যে অভিশাপ শেষ হয়ে গেছে। মায়া আরও বলে সে তার মেয়ে, অর্থাৎ শেপতাতি ও নিশান্তার সন্তান। আশ্চর্য হয়ে শেপতাতি তার কথা বিশ্বাস করতে শুরু করে, কিন্তু তার মা জোর দিয়ে বলে এটি মিথ্যা কথা। এমনকি শেপতাতিকে তাদের মধ্যে একজনকে বেছে নিতে বাধ্য করে। ঠিক তখনই রতি এসে জানায় একটি শিশু সুস্থভাবে জন্ম নিয়েছে, অর্থাৎ চামড়া সহ, যা প্রমাণ করে অভিশাপ ভেঙে গেছে। অপরাধবোধে ভেঙে পড়ে শেপতাতি আত্মহত্যা করে এবং তার মাও একই পথ অনুসরণ করে। রতি মায়াকে মুক্ত করে এবং তাকে চলে যেতে বলে। মায়া তাকে সঙ্গে যেতে অনুরোধ করে, কিন্তু রতি যেতে চায় না, কেননা তার জীবন কখনো বদলাবে না। এরপরে মায়া বনের ভেতরে পালিয়ে যায় এবং অবশেষে অভিশপ্ত গ্রাম ছেড়ে চলে যায়। এর 1 বছর পর এক দম্পতিকে দেখা যায় যারা তাদের আগত শিশুটিকে নিয়ে অনেক মজা করছিল। মহিলাটি মজা করতে করতে সেখান থেকে উঠে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে ভালো করে দেখার পর সে সেখান থেকে চলে যেতে দেখা যায় সেখানে দাঁড়িয়ে আছে নিমিনসির আত্মা। কিছুক্ষণের মধ্যে পাশের ঘর থেকে সেই মেয়েটির আর্তনাদ শোনা যায়। লোকটি দৌড়ে গিয়ে দেখে মেয়েটির দুপায়ের মাঝখানে রক্ত ছড়িয়ে আছে। লোকটি জিজ্ঞাসা করতে থাকে সন্তানটি কোথায়। তখনই আয়নার ভেতরে দেখা যায় সেই নবজাতক শিশুটিকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে নিমিনসির আত্মা। অর্থাৎ গল্প এখনো শেষ হয়নি।